আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আজকে আমি হিসাব বিজ্ঞানের হিসাব সমীকরণের বিভিন্ন উপাদানের যে পরিবর্তন হয় তার উপর ভিত্তি করে 9টি শ্রেণীতে এই বিভিন্ন লেনদেনকে ভাগ করে কিছু বিষয় আমি উপস্থাপন করার চেষ্টা করব, যাতে হিসাব সমীকরণ বিষয়টি শিক্ষার্থীদের কাছে অনেক সহজ মনে হয়। লক্ষ্য করি তো হিসাব সমীকরণে আমরা জানি যে ছকের মাধ্যমে উপস্থাপন করলাম এ সমান এল প্লাস ই। এটা তো আমরা জানি যে সম্পদ সমান দায় প্লাস মালিকানা সত্ত্ব। তো সেই ক্ষেত্রে একই জাতীয় কিছু লেনদেন আছে যে লেনদেনগুলি সাধারণত এই এক ধরনের হয়ে থাকে। যেমন 1 থেকে শুরু করে 9 পর্যন্ত আমি 9 ধরনের লেনদেনের উদাহরণ আমি এখানে উপস্থাপন করব। তোমরা লক্ষ্য করে দেখবে কিছু কিছু লেনদেন দ্বারা সম্পদ বাড়ে, সম্পদ বৃদ্ধি পায় এবং মালিকানা সত্ত্ব বা ওনার্স ইকুইটি বৃদ্ধি পায়। বিষয়টি আবারও বলি, কিছু কিছু লেনদেন আছে যে সমস্ত লেনদেন দ্বারা সম্পদ বাড়ে, মালিকানা বাড়ে। যেমন উদাহরণ হিসেবে আমি লিখে দিতে পারি মূলধন আনয়ন। ব্যবসায় মূলধন আনা হলো বা ব্যবসার আয় হলো। এই যে মূলধন আনয়ন হলে, আয় হলে একসাথে যেমন সম্পদ বাড়ে আর একদিকে মালিকানা বাড়ে। আয় নগদে হোক আর বাকিতে হোক, নগদে হোক আর বাকিতে হোক। নগদে যদি হয় তাহলে নগদ টাকা বাড়ে, আবার আয় বাড়ে। সেজন্য নগদ টাকা বাড়ে মানে কি সম্পদের মধ্যে তো নগদ টাকা থাকে। সেজন্য বলা হচ্ছে কিছু কিছু লেনদেন আছে যেগুলি সম্পদ বৃদ্ধি পায়, মালিকানা বৃদ্ধি পায়। সেগুলি হচ্ছে মূলধন আনা হলে, আয় হলে, ব্যবসায়ের আয় নগদে হোক আর বাকিতে হোক। নগদে হলেও নগদে আয় সংগঠিত হয়েছে, এর প্রভাব হচ্ছে সম্পদ বৃদ্ধি, মালিকানা বৃদ্ধি। আবার বাকিতে আয় সংগঠিত হয়েছে মানে ধারে পণ্য বিক্রয় করেছি, সেক্ষেত্রেও সম্পদ বৃদ্ধি, মালিকানা বৃদ্ধি হবে। আবার তোমরা দেখবে কিছু কিছু লেনদেন আছে, এই যে 2 নম্বরে লিখছি, কিছু কিছু লেনদেন আছে যেগুলি দ্বারা সম্পদ কমে আবার মালিকানা কমে। সম্পদ হ্রাস পায়, মালিকানা হ্রাস পায় কিছু কিছু লেনদেন দ্বারা। যেমন আমরা যদি ব্যবসা থেকে মালিক কর্তৃক যদি ব্যবসা থেকে উত্তোলন করে বা খরচ হয়, তাহলে কিন্তু একদিকে যেমন সম্পদ কমে আর একদিকে মালিকানা হ্রাস পায়। বিষয়টি আবারও বলি, আমরা যদি খরচ নগদে পরিশোধ করি, নগদ টাকা কমে মানে কি সম্পদ কমবে, আর খরচ হলেই তো মালিকানা কমে। পূর্বের ক্লাসে আলোচনা করেছিলাম যে মালিকানা সত্ত্বে কোনগুলি যোগ হয় কোনগুলি বিয়োগ হয়। তাই আমার ক্লাসগুলি যদি ধারাবাহিকভাবে দেখো তাহলে আশা করি তোমরা হিসাব বিজ্ঞান প্রাইভেট ছাড়াই অনেক কিছু বুঝতে পারবে। অর্থাৎ সম্পদ কমে, মালিকানা কমে। এই ধরনের উদাহরণ হচ্ছে উত্তোলন করা হলে, খরচ হলে, নগদে খরচ হলে। এবার আসি কিছু কিছু লেনদেন আছে আমরা লক্ষ্য করে দেখতে পাই সম্পদ বৃদ্ধি পায়, দায় বৃদ্ধি পায়। যেমন আমরা যদি ঋণ গ্রহণ করি তাহলে সম্পদ বাড়বে, আবার ঋণ বাড়বে মানে দায় বাড়বে। আবার অনেক সময় দেখা যায় ধারের সম্পদ যদি কিনি, যে বাকিতে আসবাবপত্র ক্রয়, বাকিতে যন্ত্রপাতি ক্রয়, সেই ক্ষেত্রেও তো একদিকে যেমন সম্পদ বাড়বে, যন্ত্রপাতি, আর একদিকে আমার কাছে টাকা পাবে, অর্থাৎ দায় বাড়বে। আবার কিছু কিছু লেনদেন আছে সম্পদ কমে, দায় কমে। সম্পদ কমে, দায় কমে। সম্পদ হ্রাস পায়, দায় হ্রাস পায়। এই ধরনেরও কিছু কিছু লেনদেন আছে। যেমন আমি যদি পাওনাদারকে টাকা পরিশোধ করি, ঋণের টাকা পরিশোধ করি, তাহলে কী হবে? ঋণ পরিশোধ করলে একদিকে যেমন নগদ টাকা কমবে আর একদিকে দায় কমবে, মানে কি ঋণ কমে যাবে। সেজন্য এই যে পাওনাদারকে টাকা প্রদান, ঋণ পরিশোধ, বকেয়া বেতন পরিশোধ, বকেয়া মজুরি পরিশোধ, বকেয়া ভাড়া পরিশোধ, এগুলি যদি দায় পরিশোধ করি তাহলে একদিকে যেমন সম্পদ কমে, নগদ টাকা, আর একদিকে দায় কমে। আবার কিছু কিছু লেনদেন আছে তোমরা লক্ষ্য করবে যে এই সম্পদ বাড়ে এবং সম্পদ কমে। একই লেনদেনের মধ্যে সম্পদ বাড়তে পারে, কমতে পারে। যেমন এই যে আমি উদাহরণ দিলাম নগদে সম্পদ ক্রয়, অর্থাৎ নগদে যদি আমরা আসবাবপত্র ক্রয় করি তাহলে কি হবে? আসবাবপত্র বাড়বে, নগদ টাকা কমবে। আসবাবপত্র সম্পদ, নগদ টাকাও সম্পদ, অর্থাৎ সম্পদ বৃদ্ধি পাচ্ছে এবং সম্পদ কমছে। আবার যদি আমরা দেনাদার হতে টাকা পাই, দেনাদারের কাছ থেকে আমরা নগদ টাকা পেয়েছি, সেক্ষেত্রে নগদ টাকা বাড়বে, দেনাদার কমবে। এখন নগদ টাকাও সম্পদ, দেনাদারও সম্পদ। সেজন্য আমাদের সম্পদ ক্রয় করা হলে সম্পদ বৃদ্ধি পায়, সম্পদ হ্রাস পায়। আবার দেনাদারের কাছ থেকে নগদ টাকা পেলে সম্পদ বৃদ্ধি পায়, সম্পদ হ্রাস পায়।
আচ্ছা, আবার কিছু কিছু লেনদেন আছে তোমরা লক্ষ্য করবে দায় বাড়ে দায় কমে। কিছু কিছু এক্সেপশনাল লেনদেন আছে যেগুলি খুব কম দেখা যায়, যে দায় বাড়তে পারে কমতে পারে একই লেনদেনের মধ্যে। তো লেনদেনটা তোমাদের কাছে একটু কঠিন মনে হতে পারে। আমি একজন সরকারি কলেজের শিক্ষক, তাই যখন আমি ক্লাসে পড়াই তখন অনেক শিক্ষার্থী এই লেনদেনটা বিশেষ করে উদাহরণ দিতে একটু কঠিন হয় তাদের কাছে। তারপরেও আমি যে উদাহরণ দিচ্ছি, দায় বাড়বে দায় কমবে, এই লেনদেনের উদাহরণ হচ্ছে এই যে ঋণ নিয়ে পাওনাদারকে পরিশোধ। একজন পাওনাদার আমার কাছে টাকা পাবে, তো আমি আমার কাছে নগদ টাকা নেই, তখন আমি ব্যাংক থেকে ঋণ নিয়ে ওই পাওনাদারকে পরিশোধ করলাম। তাহলে একদিকে যেমন আমার পাওনাদার কমে গেল, মানে কি দায় হ্রাস পেল, আবার আরেকদিকে ব্যাংক ঋণ বৃদ্ধি পেল, অর্থাৎ দায় বৃদ্ধি পাচ্ছে এবং দায় হ্রাস পাচ্ছে। এই ধরনের আরও লেনদেন রয়েছে, যেমন পাওনাদারকে প্রদেয় বিলের স্বীকৃতি প্রদান। পাওনাদারকে প্রদেয় বিলের স্বীকৃতি প্রদান, এটি দ্বারাও কিন্তু দায় বাড়বে দায় কমবে। কারণ পাওনাদারকে প্রদেয় বিলের স্বীকৃতি প্রদান করলে একদিকে যেমন পাওনাদার কমে, আর একদিকে প্রদেয় বিল বৃদ্ধি পায়, দুইটাই কিন্তু দায়ী। এবার আসি, কোনো কোনো লেনদেন আছে আমরা লক্ষ্য করে দেখতে পাই মালিকানা বাড়ে মালিকানা কমে। এই যে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায় এবং মালিকানা সত্ত্ব হ্রাস পায়, এই ধরনেরও কিছু লেনদেন আছে। সেটি কীরকম? যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি এখানে কয়েকটা। এই যে পণ্য উত্তোলন, পণ্য উত্তোলনের ফলে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায় এবং মালিকানা সত্ত্ব হ্রাস পায়। এখন তোমাদের মধ্যে মনে হতে পারে পণ্য উত্তোলন দ্বারা কিভাবে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায় এবং কিভাবে হ্রাস পায়। লক্ষ্য করি, পণ্য উত্তোলন করলে দুইটা পক্ষ, একটা উত্তোলন আর একটা ক্রয়, একটা উত্তোলন আর একটা ক্রয়। উত্তোলন হলে মালিকানা সত্ত্ব কমে, মানে হ্রাস পায়। উত্তোলন হলে মালিকানা সত্ত্ব হ্রাস পায়। আবার ক্রয় যদি কমে, পণ্য উত্তোলন করলে কিন্তু ক্রয় কমে যায়। ক্রয় কমলে ব্যয় কমে, ব্যয় কমলে মালিকানা বাড়ে। সেজন্য এই যে পণ্য উত্তোলন করা হলো, এটির ফলে কিন্তু মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে, মালিকানা সত্ত্ব হ্রাস পাবে। আবার মূলধনের উপর সুদ ধার্য, এটি দ্বারাও মূলধনের উপর সুদ ধার্য করলে মূলধন বৃদ্ধি পাবে, তার মানে কি মালিকানা সত্ত্ব বাড়বে। আবার আরেকদিকে মূলধনের সুদ একটা খরচ, খরচ হলে মূলধন কমে, মানে মালিকানা সত্ত্ব কমে। সেজন্য মূলধনের উপর সুদ ধার্য করলে মালিকানা সত্ত্ব কমে, মালিকানা সত্ত্ব বাড়ে। আবার পণ্য উত্তোলন করা হলে মালিকানা সত্ত্ব বাড়ে, মালিকানা সত্ত্ব কমে। উত্তোলনের উপর সুদ ধার্য করা হলে মালিকানা সত্ত্ব বাড়ে, মালিকানা সত্ত্ব কমে। আবার কোনো কোনো লেনদেনে লক্ষ্য করলে দেখতে পাই যে এই দায় বৃদ্ধি পায়, মালিকানা কমে, দায় বাড়ে মালিকানা কমে। এই ধরনেরও অনেক উদাহরণ আছে। যেমন এই যে আমি উদাহরণ দিলাম, ধারে পণ্য ক্রয়। ধারে পণ্য ক্রয় করার ফলে দায় বাড়বে, মানে আমার কাছে টাকা পাবে, পাওনাদার বৃদ্ধি পাচ্ছে। ধারে পণ্য ক্রয় করার ফলে পাওনাদার বাড়বে। আবার ক্রয় তো ব্যয়, ব্যয় হলে মালিকানা কমে, মূলধন কমে। ক্রয়ের ফলে মূলধন কমবে, মানে মালিকানা কমবে। আর পাওনাদার বৃদ্ধি পাবে ধারে পণ্য ক্রয় করলে, সেজন্য দায় বাড়বে। তাই বলা হচ্ছে ধারে পণ্য ক্রয় করলে মালিকানা কমে, দায় বাড়ে। এবং আরও এই ধরনের উদাহরণ আছে, কোনো ব্যয় যদি বকেয়া থাকে, বেতন বকেয়া রয়েছে, এর ফলে মালিকানা কমবে, দায় বাড়বে। ভাড়া খরচ বকেয়া রয়েছে, এর ফলে মালিকানা কমবে, দায় বাড়বে। এই ধরনের অনেক উদাহরণ আছে যেগুলির মাধ্যমে দায় বাড়ে, মালিকানা কমে। এবার সবার শেষে একটা উদাহরণ দেবো যেটির মাধ্যমে মালিকানা বৃদ্ধি পায়, দায় হ্রাস পায়। মালিকানা বৃদ্ধি পায়, দায় হ্রাস পায়, এই ধরনের লেনদেন আছে। যেমন ক্রয় ফেরত দেওয়া হলো, তো ক্রয় ফেরত দেওয়া হলে তো ক্রয় কমবে, ক্রয় কমলে ব্যয় কমে, ব্যয় কমলে কিন্তু মূলধন বাড়ে, মালিকানা বাড়ে। ব্যয় কমলে কিন্তু মালিকানা বাড়ে। সেজন্য ক্রয় ফেরত এর ফলে একদিকে যেমন মূলধন বৃদ্ধি পায়, মালিকানা বৃদ্ধি পায় ব্যয় কমার ফলে, আরেকদিকে পাওনাদার কমে যায়। আমরা কাকে ফেরত দেব? পাওনাদারকে। তো পাওনাদার আমার কাছে 10,000 টাকা পাবে, তাকে যদি 1,000 টাকার পণ্য ফেরত দিয়ে দিই, তাহলে সে এখন আমার কাছে পাবে 9,000 টাকা। তার মানে কি, যে 1,000 টাকার পণ্য ফেরত দিলাম তার ফলে পাওনাদার কমে গেল। সেজন্য বলা হচ্ছে বাকিতে ক্রয়কৃত পণ্য যদি ফেরত দেওয়া হয়, দায় কমে, মালিকানা বৃদ্ধি পায়। কেননা ক্রয় ফেরতের ফলে ক্রয় কমে, মানে ব্যয় কমে, ব্যয় কমলে মালিকানা বাড়ে।
আবার এই যে বাট্টা পাওয়া গেলে পাওনাদার কমে আর আয় বৃদ্ধি পায়। বাট্টা পাওয়া গেলে তার জাবেদা হচ্ছে পাওনাদার ডেবিট, প্রাপ্ত বাট্টা ক্রেডিট। তার মানে কি বাট্টা প্রাপ্তির ফলে পাওনাদার কমে, অর্থাৎ দায় কমে, আর বাট্টা প্রাপ্তটা আয় হলে তো মালিকানা বাড়ে। তো এই যে 9 ধরনের লেনদেন রয়েছে, এইগুলি আমি আজকে প্রত্যেকটা 2টা করে উদাহরণ আলোচনা করার চেষ্টা করেছি। পরবর্তী ক্লাসগুলিতে বিশেষ করে হিসাব সমীকরণের এই প্রত্যেকটা নম্বর অনুযায়ী আমি একাধিক উদাহরণের হিসাব সমীকরণের প্রভাব ছক সহ উপস্থাপন করার চেষ্টা করব, কীভাবে হিসাব সমীকরণের প্রভাব ছকের মাধ্যমে উপস্থাপন করা যায়। তো তোমরা আশা করি সেইগুলি যদি দেখো আরও ভালো মতো বুঝতে পারবে। তো এই ছিল আমার আজকের আলোচনা। পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায়। খোদা হাফেজ।